ট্রাম্প নেতানিয়াহুর আকস্মিক বৈঠক থেকেও এলো না গাজায় যুদ্ধবিরতির ঘোষণা। তেল আবিবের হামলায় আরও ৯৫ ফিলিস্তিনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১১, এখনও নিখোঁজ ১৭২ জন। পানির তীব্রতায় ভেসে গেল আস্ত একটি বাড়ি। মার্কিন প্রেসিডেন্টের গোপন বার্তা ফাঁস করল সিএনএন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এলো না কোনো ব্রেকথ্রু। কোনো সিদ্ধান্ত ছাড়াই হোয়াইট হাউস ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার পূর্ব শিডিউল ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেছেন তিনি। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। বৈঠক শেষেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো মন্তব্যই করেননি ট্রাম্প নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চুক্তি যখন আশা নিরাশার দোলা চলে, তখন বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের দিকে নজর ছিল সবার। সোমবার নৈশভোজকে ঘিরে কয়েক ঘন্টা একসাথে কাটিয়েছেন দুজন। প্রশংসায় ভাসিয়েছেন একে অপরকে। ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। সেই চিঠির কপিও আবার বয়ে নিয়ে গেছেন ওয়াশিংটনে। তবে দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি আসেনি। নেতানিয়াহুর জন্য ট্রাম্পের সময়ের যেন অভাব নেই। ২৪ ঘন্টা পার না হতেই আবার সাক্ষাৎ করেছেন দুজন। পূর্ব শিডিউল ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় ওভাল অফিসে হয় বৈঠক, যাকে এক্সক্লুসিভ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ১ ঘন্টার বেশি সময় ধরে হয় আলোচনা। তবে সেখানে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে খোলাসা করেনি কোনো পক্ষ। এক বিবৃতিতে নেতানিয়াহু তার অভিপ্রায়ের কথা জানালেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কি কথা হয়েছে তা উল্লেখ করেননি। গাজা থেকে জিম্মিদের মুক্ত করার বিষয়ে ফোকাস করেছি। এক মুহূর্তের জন্য হাল ছাড়ছি না। আমাদের সেনাদের বিরচিত ভূমিকা আর সামরিক চাপের কারণে লক্ষ্য অর্জন সম্ভব। আব্রাহাম চুক্তির পরিধি বৃদ্ধির মধ্য দিয়ে শান্তির বলয় প্রসারিত করার সুযোগ খুলছে। পূর্ণোদ্যমে সে লক্ষ্যে কাজ করছি। ট্রাম্পের সাথে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথেও সংক্ষিপ্ত আলোচনা হয় নেতানিয়াহুর। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় আলোচনার মাঝেও ভয়াবহ আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২৪ ঘন্টা আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও ৯৫ জনের। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের আশা ১ সপ্তাহের মধ্যেই হতে পারে চুক্তি। কিন্তু ভিন্ন অবস্থানে মধ্যস্থতাকারী কাতার, মিশর। হোয়াইট হাউসে স্টিভ উইটকফের সঙ্গে ৩ ঘন্টা বৈঠকে বিস্তর মত পার্থক্য দেখা দেয় কাতারের প্রতিনিধিদের। হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল সেটি চায় না। অনিশ্চয়তার মাঝেই বাতিল হয় উইটকফের দোহা সফর। লেবাননের ত্রিপোলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায় আইডিএফ। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল মেহরান মুস্তাফা নামের হামাসের এক শীর্ষ নেতা। অন্যান্য শহরে হামলা চালালেও গত কয়েক মাসের মধ্যে এটি ত্রিপোলিতে ইসরায়েলের প্রথম হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আগ্রাসনে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করে বিপুল সংখ্যক ফিলিস্তিনি। গত ১.৫ বছর ধরে হিজবুল্লাহর পাশাপাশি হামাস নেতাদের লক্ষ্য করেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। আবারও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের উপর হামলা চালালো ইসরায়েলি দখলদাররা। এবার মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনিদের উপর পাথর ছুটতে থাকে অবৈধ বসতি স্থাপনকারীরা। পাল্টা জবাব দেয় ফিলিস্তিনিরাও।
সাইর নামক গ্রামটিতে হওয়া এই পাথর ছোড়াছুড়ির ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম তীর। একে অন্যকে লক্ষ্য করে চলছে অবিরত পাথর নিক্ষেপ। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে পশ্চিম তীরে আবারও ফিলিস্তিনিদের সাথে সংঘাতে জড়ালো ইসরায়েলি দখলদাররা। মঙ্গলবার পশ্চিম তীরের সাইর নামক এক গ্রামে ফিলিস্তিনিদের ওপর পাথর ছুড়ে হামলা চালায় অবৈধ ইসরায়েলি বসবাসকারীরা। মুখে কালো কাপড় আর হাতে লাঠিসোঁটা নিয়ে ফিলিস্তিনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। পথিমধ্যেই মুখোমুখি হতে হয় প্রতিরোধের। এক পর্যায়ে ফিলিস্তিনি গ্রামবাসীদের সাথে শুরু হয় সংঘর্ষ। হাতের কাছে যা ছিল তাই দিয়েই সেটেলারদের প্রতিহতের চেষ্টা করেন ফিলিস্তিনিরা। কয়েকদিন আগে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে জড়িয়েছিল পশ্চিম তীরের অবৈধ দখলদাররা। সে দফায় নিজেদেরই বিভিন্ন সামরিক স্থাপনায় আগুন দেয় কট্টর ইহুদিরা। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 5 দিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। খোঁজ মিলছে না কমপক্ষে 172 জনের। শনাক্ত করা যাচ্ছে না অনেকেরই মরদেহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে 87 জনের। অন্যান্য 6 কাউন্টিতে প্রাণ গেছে 23 জনের। এখনও সন্ধান মেলেনি গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ 10 শিশু ও 1 কাউন্সিলর। চলছে সর্বাত্মক উদ্ধার ও তল্লাশি অভিযান। তবে ধীরে ধীরে কমছে দুর্গতদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এদিকে মধ্য টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় বন্যা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের বন্যা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী নিউ মেক্সিকো রাজ্যেও। সেখানে বানের তোড়ে ভেসে গেল আস্ত একটি বাড়ি। মঙ্গলবার স্থানীয়দের মোবাইল ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। ভিডিওতে দেখা যায় বন্যায় প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে বিপুল পরিমাণ পানি। তাতেই সাদা রয়ে একটি বাড়ি ভেসে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের আর্তনাদও শোনা যায় ওই ভিডিওতে। মঙ্গলবার রাজ্যটিতে বন্যার তোড়ে ভেসে যায় 2 শিশু সহ মোট 3 জন। পরবর্তীতে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় এক গোপন বৈঠকে দাতাদের নিজেই একথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই বক্তব্যের একটি অডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি জানায়, একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও বেইজিংয়ে বোমা হামলার হুমকি দেওয়ার দাবি করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়ও যুদ্ধের কারণে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বরাবরই তুলোধুনো করেছেন তিনি। এমনকি সে সময় দাবি করেন বাইডেনের পরিবর্তে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই বাঁচত না। বাইডেনের সমালোচনা করতে গিয়ে 2024 সালে নির্বাচনের তহবিল সংগ্রহে দাতাদের নিয়ে অনুষ্ঠিত এক গোপন সমাবেশে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প। দাবি করেছেন তিনি নাকি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন অভিযান থেকে বিরত রাখতে রাশিয়ায় বোমা হামলার হুমকিও দিয়েছিলেন। তবে ঠিক কবে এই হুমকি দিয়েছেন সেটি স্পষ্ট করেননি। গোপন সে বৈঠকের একটি অডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তারা জানায়, জোস ডাউসি, টাইলার পেজার এবং আইজাক আর্নস্টডর্ফের প্রকাশিত 2024 নামের বইয়ে এসব গোপন কথোপকথনের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তবে এবারই প্রথম প্রকাশ করা হয়েছে অডিও। to Ukraine, we're going to bomb the shit out of Moscow. I'm telling you, I have no choice. The public wants it. The public. CNN জানায়, শুধু পুতিনই নয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই সতর্কবার্তা দেওয়ার দাবি করেছেন ট্রাম্প। দাতাদের বলেছিলেন, তাইওয়ান ইস্যুতে বাড়াবাড়ি করলে বেইজিংয়ে বোমা ফেলবেন বলে শিকে হুমকি দিয়েছিলেন তিনি। এসব বৈঠকের বেশ কয়েকটি অডিও প্রকাশ করেছে CNN। নিউ ইয়র্ক সিটি ও ফ্লোরিডায় অনুষ্ঠিত সমাবেশগুলোতে প্রকাশ পেয়েছে ট্রাম্পের কট্টরপন্থী মনোভাব। আগ্রাসী বৈদেশিক নীতির পাশাপাশি ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের যুক্তরাষ্ট্র থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ফাঁস হওয়া অডিও নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 16 বছরে 13 আত্মহত্যা, অন্যায়ভাবে হাজারো কর্মীর চাকরিচ্যুতি, অতঃপর কারাগারে প্রেরণ। যুক্তরাজ্যে এখন অন্যতম আলোচিত ইস্যু
পোস্ট অফিস স্ক্যান্ডাল। বিচারের নামে এমন প্রহসন হয়তো আগে কখনো দেখেনি দেশটি। সিস্টেমের সামান্য এক ত্রুটির কারণে কিভাবে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত কেলেঙ্কারিতে পরিণত হলো দ্য পোস্ট অফিস স্ক্যান্ডাল। সাল 1999। আধুনিকতার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের পোস্ট অফিসগুলো। সেলস অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় করার উদ্দেশ্যে প্রথমবারের মতো ব্যবহৃত হতে লাগলো জাপানি প্রযুক্তির হরাইজন নামক সফটওয়্যার। কিন্তু কে জানতো এই সফটওয়্যারই একদিন কারো কারো আত্মাহুতির কারণ হয়ে দাঁড়াবে। ব্যবহারের পর থেকে সফটওয়্যারটিতে পোস্ট অফিসগুলোর হিসাবের ঘাটতি দেখা শুরু করে, যার জন্য দায়ী করা হতে থাকে পোস্ট অফিসের কর্মচারীদের। চুরি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় অনেককে, আনা হয় অসততার অভিযোগ। চুরির দায়ে কারাবরণ করতে হয় অনেককে। অপদস্থ হয়ে দীর্ঘ 16 বছরে আত্মহত্যার পথ বেছে নেন 13 জন। আরও অন্তত 10 জন চেষ্টা করেন আত্মাহুতির। কিন্তু আসলেই কি এই অভিযোগ সত্য ছিল? এই ঘটনার 25 বছর পর এক সরকারি তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য, যেখানে মূল কালপ্রিট সেই হরাইজন সফটওয়্যার। ত্রুটিপূর্ণ সিস্টেমের কারণেই সেই সময়ে পোস্ট অফিসের হিসাবে গরমিল হতো, যার শিকার হয়েছে নিরীহ সাধারণ কর্মচারীরা। I make it clear that I share the view. হাজার হাজার মানুষ গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেটি উল্লেখযোগ্য অনুপাতে। নিঃসন্দেহে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, নজিরবিহীন চাপের সম্মুখীন হয়েছেন, অনেককেই দেউলিয়া হতে হয়েছে, পরিবার হারাতে হয়েছে। That the victims of wrongdoing সফটওয়্যারের সামান্য এই ত্রুটির উপর ভিত্তি করেই মিথ্যা চুরি জালিয়াতির অভিযোগে 1999 থেকে 2015 সাল পর্যন্ত হাজারখানেক কর্মী ছাঁটাই করে পোস্ট অফিস কর্তৃপক্ষ। ঘাটতির টাকা পূরণ করতে গিয়ে অনেকেই হয়ে যান দেউলিয়া, কেউ বা হয়ে পড়েন মানসিক অবসাদগ্রস্ত। এই ঘটনাকে দেখা হচ্ছে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত স্ক্যান্ডাল হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনকে আবারও উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। মাস্কের থার্ড পার্টি গঠন ট্রাম্পকে চিন্তায় ফেলেছে কিনা এমনটা প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে মাস্কের পার্টি তাকে ভবিষ্যতে সাহায্যই করবে জানান ট্রাম্প। এর আগে ইলন মাস্কের এই সিদ্ধান্তকে হাস্যকর আখ্যা দেন তিনি। No, I think it'll help us. আমি মনে করি সিদ্ধান্ত আমাদের সাহায্য করবে। আমার জন্য থার্ড পার্টিগুলো সবসময় ভালো ফলাফলই বয়ে এনেছে। But for me, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যকলাপে অখুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েই মূলত ক্ষোভ তার। জানান রাশিয়ার প্রতি অতিরিক্ত আরও শুল্ক আরোপের কথা ভাবছেন তিনি। other equipment from আমরা পুতিনের প্রতি মোটেও খুশি নই। সে অনেক মানুষকে হত্যা করেছে, বেশিরভাগই তার নিজ দেশের সেনা সদস্য। সিনেট রাশিয়ার উপর আরও কড়া শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। and we have to step. সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত হয় বৈঠকটি। ইসরায়েলের সাথে যুদ্ধ পরবর্তী সময়ে সৌদি আরবের সাথে এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন সৌদি যুবরাজ। এদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানানোর জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন আব্বাস আরাগচি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের 2 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মঙ্গলবার নারী ও কিশোরীদের উপর দমন পীড়নের অভিযোগে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। আইসিসি জানায়, অভিযুক্ত দুজন যে মানবতাবিরোধী অপরাধ করেছে তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর লেখাপড়া সহ নানা বিষয়ে নারীদের উপর কড়াকড়ি আরোপ করে তালেবান। তাদের বিরুদ্ধে নারীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আসছে পশ্চিমারা। বিমানবন্দরের সিকিউরিটি চেকে খুলতে হবে জুতা। প্রায় 20 বছর ধরে এমনই এক অদ্ভুত নিয়ম প্রচলিত ছিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে। জুতায় বিস্ফোরক লুকিয়ে সন্ত্রাসী হামলার ব্যর্থ চেষ্টা করায় এমন নীতি প্রণীত হয়। তবে এই নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। সিকিউরিটি চেকে প্রত্যেক যাত্রীকে আর বাধ্য করা হবে না জুতা খুলতে। নো শু পলিসি। প্রায় 20 বছর এই অদ্ভুত নিয়ম চালু ছিল মার্কিন বিমানবন্দরগুলোতে।
অবৈধ কিছু বহন না করার প্রমাণ দিতে হতো পায়ের জুতা খুলে। একে একে তল্লাশি চালানো হতো প্রত্যেক যাত্রীকে। তবে পুরনো এই নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। নতুন নীতি অনুসারে প্রত্যেক যাত্রীকে আর জুতা খুলে চেক পয়েন্ট পার হতে হবে না। আশা করছি মার্কিন নাগরিকরা এবং বিভিন্ন দেশ থেকে ভ্রমণে আসা পর্যটকরা আনন্দিত হবেন। প্রত্যেক চেক পয়েন্টে প্রতিটি ব্যক্তিকে জুতা খুলতে হবে না। তবে সন্দেহজনক মনে হলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তখন তাদের জুতা খোলার অনুরোধ জানানো হতে পারে, তবে সেটা ব্যতিক্রম। নতুন এই নিয়মকে স্বাগত জানিয়েছে পর্যটকরা। তাদের মতে এতে আরও সুশৃঙ্খল হবে বিমানবন্দরের পরিবেশ। এটা খুবই দারুণ একটি পরিবর্তন। পুরনো নীতির কারণে প্রায় এয়ারপোর্টে লম্বা লাইন লেগে থাকতো। পরিবার নিয়ে জুতো খুলে আবারও পড়তে হতো এবং এতে অতিরিক্ত সময় লেগে যেত। বিশেষ করে বাচ্চারা এবং বয়স্কদের বেশি সমস্যা হতো। এখন থেকে স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে মার্কিন বিমানবন্দরে। একাধিক ধাপে তল্লাশির মধ্য দিয়ে যাবেন যাত্রীরা। একই সাথে শিশু ও সেনা সদস্যদের জন্য থাকবে আলাদা লেন। 9/11-এর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর রিচার্ড রেইড নামের এক ব্যক্তি জুতায় বিস্ফোরক লুকিয়ে বিমানে হামলার প্রচেষ্টা চালায়, যা ব্যর্থ হয়। ওই ঘটনার পর থেকেই যাত্রীদের জুতা খুলে তল্লাশির নিয়ম চালু করা হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নেপাল চীন সীমান্তবর্তী ত্রিশুলী নদীর রাসুয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নেমেছে নেপালের সেনাবাহিনী। মঙ্গলবার নেপালের সরকারি কর্মকর্তারা জানায়, চীনের তিব্বত অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কারণে ভূতকোষী নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে চীন ও নেপালকে সংযুক্তকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে যায়। কাদামাটি ভরা অঞ্চলটিতে আটকে পড়ে বেশ কয়েকজন। অপরদিকে আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতের একটি হিমবাহ হ্রদ উপচে পড়ার কারণেও এই বন্যা সৃষ্টি হতে পারে। এই ঘটনায় নিখোঁজ অন্তত 18 জন নেপালি। পর্বত ঘেরা সীমান্ত অঞ্চলের চীনা পাশেও খোঁজ পাওয়া যায়নি 11 জনের। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।